অনেক সময় রোগীরা বলে যে তার এই শোল্ডারটা ছুটে যায়, এটাকে আমরা বলি ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। একবার যখন কোনো কারণে এই জিনিসটা জয়েন্ট থেকে ছুটে যায়, পরবর্তীতে তার এই জিনিস মানে শোল্ডারটা বারে বারে একটা ছুটে যাওয়ার প্রবণতা তৈরি হয়, এবং যতক্ষণ রোগীর এই জয়েন্টটা ডিসলোকেট হয়ে থাকবে ততক্ষণ ওই রোগী জানে এটার কষ্ট কি। এটা কেন হয়? একটা হচ্ছে ক্রিকেট বল করতে গেলে, ব্যাডমিন্টন খেলতে গেলে উপরে আমরা অনেক সময় দড়ি দিয়ে ঝুলি বা বাঁশের সাথে ঝুলি, ওটা করতে গেলে এটা ছুটে যেতে পারে। কারো একবার শোল্ডার ডিসলোকেট হয়ে গেলে দ্রুত যদি চিকিৎসা না নেয়, এটা পুষিয়ে রাখে, তাহলে কি ধরনের সমস্যা? অনেক প্রবলেম। দীর্ঘদিন যদি রোগীর এটা ডিসলোকেশন হয়ে থাকে এবং রোগীগুলা যখন এটা রিলোকেট না করে, তখন কিন্তু আর অপারেশন ছাড়া বা এটা কেটে আমাদের এটা অপারেশন করে তারপরে রিলোকেট করতে হয়। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আজ আমরা কথা বলবো শোল্ডার ডিসলোকেশন নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দিবাকর সরকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমরা শোল্ডার ডিসলোকেশন নিয়ে কথা বলবো। আপনি আমাদের বলবেন যে এই সমস্যাটা কি? দেখুন, আমাদের কাছে অনেক রোগী আসে, ইভেন আপনাদের পরিবার বা আশেপাশে আত্মীয় স্বজনের মাঝেও দেখবেন অনেক সময় রোগীরা বলে যে তার এই শোল্ডারটা ছুটে যায়, এবং সেটা একাধিকবার। এই যে যখন রোগীর একাধিকবার এই শোল্ডারটা ডিসলোকেশন অর্থাৎ ছুটে যাচ্ছে, এটাকে আমরা বলি ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। নর্মালি এই ডিসলোকেশনটা আসলে শুরু হয় একবার একটা সিঙ্গেল অকারেন্স থেকে। মিড লেভেল ইয়াং জেনারেশনও কিন্তু এটা হতে পারে, এটা স্পোর্টস মেডিসিনেও হতে পারে, মানে খেলাধুলাজনিত কারণে কিংবা পড়ে গিয়েও এই ডিসলোকেশন হতে পারে। নর্মালি যেটা হয়, একবার যখন কোনো কারণে এই জিনিসটা জয়েন্ট থেকে ছুটে যায়, পরবর্তীতে তার এই জিনিস মানে শোল্ডারটা বারে বারে একটা ছুটে যাওয়ার প্রবণতা তৈরি হয়। যখন একটা রোগী এইরকম বারে বারে ছুটে যায়, এই কন্ডিশনটাকে আমরা বলি ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। আচ্ছা, এটা কেন হয়? এতে যদি একবার এই জয়েন্টটা আমাদের ছুটে যায়, তখন এই জয়েন্টটা আসলে তার ছুটে যাওয়ার রাস্তা চিনে যায়। আমাদের দেহে খুব দুর্বল কিছু জয়েন্ট আছে, তার মধ্যে শোল্ডার জয়েন্ট একটা খুব দুর্বল জয়েন্ট। এটা বেসিক্যালি মানে এই জয়েন্টটার স্টেবিলিটি নির্ভর করে মাসেলের উপরে। যখন কোনো কারণে ধরেন একটা রোগী খেলতে গেল, কিংবা কেউ ওটা হাত ধরে টান দিল, অথবা কোনো আঘাত পেল, পড়ে গেল, তার এই জয়েন্টটা কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে বের হয়ে আসবে। এই যে একবার জয়েন্ট রাস্তা দিয়ে বের হয়ে গেল, এ কিন্তু রাস্তা চিনে গেল। যখন ও ওই রাস্তা দিয়ে বের হলো, জয়েন্টটা চলে এলো, ওর আশেপাশে যতগুলা স্ট্রাকচার মাসেল ছিল এটা কিন্তু লুজ হয়ে গেল। আচ্ছা, এবং একবার যখন এটা ছুটে গেল, পরবর্তীতে যদি এই মাসেলগুলাকে আমরা শক্তিশালী না করি, আবারও তার ছুটে যাবে। রোগীগুলা কিন্তু যখন প্রথম আমাদের কাছে আসে, আমরা রোগীগুলাকে, যেমন আমার খুব সৌভাগ্য হয়েছে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে কাজ করি, এই রোগীগুলা আমরা কিন্তু দূর থেকে দেখলেই চিনতে পারি যে রোগীগুলা খুব নির্দিষ্ট একটা প্যাটার্ন নিয়ে আমাদের কাছে আসে। মানে কি কোনো লক্ষণ আছে? ইয়েস, রোগীদের লক্ষণ হচ্ছে রোগীদের যে জয়েন্টটা ছুটে যাবে, তার অপোজিট হাত দিয়ে তার জয়েন্টটাকে সে ধরে রাখবে এবং এক সাইড সে কাত হয়ে থাকবে। এইভাবে রোগীগুলো আমাদের কাছে নিয়ে আসে। এই রোগীগুলা যখন প্রথম একবার জয়েন্ট ছুটে যায়, তারপরে রোগীগুলা প্রাথমিক পর্যায়ে দেখবেন ওখানে যখন আশেপাশে বিভিন্ন মুরব্বী আছে, ওরা কিন্তু অনেক সময় ট্রাই করে এটা ভিতরে ঢুকানোর, অনেক ক্ষেত্রে এটা চলেও যায়। রোগীগুলা যখন এটা যায় না, তখন কিন্তু রোগীগুলা আমাদের কাছে আসে। যখন এই আমরা আসার পরে রোগীর ইতিহাস নিলেই কিন্তু বুঝতে পারি যে তার শোল্ডার ছুটে গিয়েছে, এবং যদি প্রথমবার ছুটে রোগী বলবে যে এবার আমার প্রথমবার ছুটে গিয়েছে, ওই মোমেন্টে আমাদের নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা এই জয়েন্টটাকে রিলোকেট আবার জায়গা মতো বসাতে পারি। এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা অজ্ঞান ছাড়াই বসাতে পারি, কোনো কোনো ক্ষেত্রে অজ্ঞান করে অর্থাৎ রোগীকে ঘুম পাড়ায় নিয়ে বসাতে হয়। এবং যতক্ষণ রোগীর এই জয়েন্টটা ডিসলোকেট হয়ে থাকবে অর্থাৎ তার জায়গা মতো না বসবে, ততক্ষণ ওই রোগী জানে এটার কষ্ট কি। মারাত্মক ব্যথা হবে রোগী কোনোভাবেই সহ্য করতে পারে না। এই জন্যে এই ডিসলোকেশন যখন হবে, আমি আমার দর্শকদের বলি
কোনো সময় ক্ষেপণ না করে স্থানীয় অর্থোপেডিক হাসপাতাল অথবা স্থানীয় যে হাসপাতাল আছে সেখানেই চলে যাবেন। আপনি বললেন যে আপনারা দেখেই বুঝতে পারেন যে শোল্ডার ডিসলোকেশন হয়েছে কিনা রোগীটার, এছাড়া শনাক্তের উপায় কি? এটা তো নির্দিষ্ট একটা ইতিহাস যে যখন রোগী প্রথমবার এই ডিসলোকেশনটা হয় তখন রোগী বলেই দেবে যে স্যার আমি এই কাজ করতে গিয়েছিলাম বা এই খেলতে গিয়েছিলাম, এটা ডিসলোকেশন হয়ে গেছে। রোগী আসার পরে রোগীকে আমরা ক্লিনিক্যালি দেখে আমরা বুঝতে পারি, এবং নর্মালি যেটা হয় যে যখন ডিসলোকেশন নিয়ে রোগী আমাদের কাছে আসে, বিশেষ করে শোল্ডার, রোগীর এত ব্যথা থাকে আমরা রোগীকে ওই জায়গায় হাতও দিতে পারি না। খুব বেশি হলে আমরা রোগীকে একটা ইমার্জেন্সি এক্সরে করাই, জাস্ট ডিসলোকেশনটা কোন দিকে হয়েছে এটা নির্ণয় করার ক্ষেত্রে। তারপরে রোগীদেরকে আমরা পরবর্তী স্টেপেই চলে যাই, যেটা যেহেতু ইমার্জেন্সি আমাকে রিলোকেট করতে হবে, আমরা হয় মানে ঘুমায় নিয়ে রোগীকে একটু হালকা অজ্ঞান করে নিয়ে, অথবা আমরা অজ্ঞান ছাড়াও এটা কোনো কোনো ক্ষেত্রে করতে পারি। এটা গেল প্রথমবারের ক্ষেত্রে। কিন্তু রোগীগুলো আসলে কিন্তু আমাদের কাছে প্রথমবার তো আসলো, রোগীগুলা পরবর্তীতে আমরা চিকিৎসা দিলাম, ভালো হয়ে গেল। রোগীর ঝামেলা শুরু হয় পরবর্তীতে। আচ্ছা, পরবর্তীতে ঝামেলা হচ্ছে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন নিয়ে রোগীরা মেইনলি আমাদের কাছে আসে। নর্মালি প্রথম ডিসলোকেশনে কোনো অপারেশন লাগে না, এটা এমনি রোগীগুলা নর্মালি খুব অল্প সময়ের মধ্যে ডাক্তারের কাছে গেলে রিলোকেট করে দিতে পারি। কিন্তু ক্রনিক শোল্ডার ডিসলোকেশন যেটা সবচেয়ে বেশি কনসার্ন আমাদের ক্ষেত্রে, সেটা যখন রোগীর রিপিটেডলি এটা বের হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু রোগীরা খুব কমন যারা এই জাতীয় সমস্যায় ভোগেন, তারা যারা আমার এই দর্শকরা রয়েছেন তারা জানে যে কি কি ক্ষেত্রে এটা বের হয়ে যায়। যেমন খুব কমন কিছু কন্ডিশন যেসব ক্ষেত্রে এটা বের হয়ে যেতে পারে, একটা হচ্ছে ক্রিকেট বল করতে গেলে, ব্যাডমিন্টন খেলতে গেলে, উপরে আমরা অনেক সময় দড়ি দিয়ে ঝুলি বা বাঁশের সাথে ঝুলি, ওটা করতে গেলে এটা ছুটে যেতে পারে। অনেক সময় আমরা যখন মানে মোটা ওই মানে গেঞ্জি অথবা সোয়েটার পরতে যাই, তখন সামনের দিকে যখন হাতটা ঘুরে সেক্ষেত্রেও কিন্তু ছুটে যেতে পারে। এটা নর্মালি হয় প্রথমবার ছুটে যাওয়ার পরে পরবর্তীতে রিপিট এরকম কন্ডিশনে এই জয়েন্টটা ছুটে যেতে পারে। যখন এই জয়েন্টটা ছুটে যায় তখন অনেক রোগী আছে এটা কিন্তু রোগীরা নিজেরাই রিলোকেট করে ফেলে, কারণ সে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু কোনো কোনো সময় যে যখন পারে না তখন সে আমাদের কাছে আসে। সবচেয়ে আর একটা যেটি ইম্পর্টেন্ট কনসার্ন এখানে খুবই মানে বিষয়, সেটা হচ্ছে ঘুমের মধ্যে রোগীরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জয়েন্ট ছুটে যায়। তখন রোগীর তো মারাত্মক পেইন, রোগী ঘুম ভেঙে যায়। যখন রোগীর এই ক্রনিক শোল্ডার ডিসলোকেশন অর্থাৎ রিপিটেড তার জয়েন্টটা ছুটে যাচ্ছে এবং তার নর্মাল লাইফে হ্যাম্পার হচ্ছে, এই কন্ডিশনের রোগীগুলো আমাদের কাছে আসলে তখন আমরা পরবর্তী তার নির্ধারণ করার চেষ্টা করি যে আমরা এখন কোন পথে আগাবো। এটার কি যে যাদের রিপিটেড শোল্ডার ডিসলোকেট হয়ে যায় তাদের কি সার্জারি করতে হয় নাকি অন্য কোনো চিকিৎসা? এটা মানে রিপিটেড বা ক্রনিক শোল্ডার ডিসলোকেশন হলে প্রথমে যখন রোগীগুলো এরকম একটা ইতিহাস নিয়ে আমাদের কাছে আসে, তখন আমাদের রোগীদের আগে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হয় যে অ্যাকচুয়ালি রোগীর ঘটনাটা কি হয়েছে। এক্ষেত্রে রোগীর সারা দেহের জয়েন্ট ল্যাক্সিটি, জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি বলি, এটা অনেক পপুলেশনের থাকে, এটা আমরা আগে একটু এক্সক্লুড করার চেষ্টা করি। এটা কোনো রোগ নয়, এটা অনেক পিপলের এমনি থাকে। যদি রোগীর এরকম ক্রনিক শোল্ডার ডিসলোকেশন হয়ে যায় তখন রোগীর আমরা প্রথমে ডায়াগনোসিসটা করি তিনভাবে। একটা হচ্ছে রোগীর ইতিহাস নিই যে তার এরকম কতবার হয়েছে, তারপরে রোগীর ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করি, তারপরে রোগীর আমরা আসলে নির্ধারণ করি এটা আমরা কোন পথে আগাবো, আইদার অপারেশন, ফিজিওথেরাপি অর লাইক দিট। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যখন একটা পেশেন্ট বারে বারে তার জয়েন্ট ডিসলোকেট হচ্ছে এবং একটা নির্দিষ্ট পথে আমাদের শোল্ডার জয়েন্টটা বের হয়ে আসছে জয়েন্ট থেকে আবার ভেতরে ঢুকছে, যতবার ডিসলোকেট হবে ততবার তার জয়েন্টের আশেপাশে যতগুলা স্ট্রাকচার থাকবে, ধরেন আমাদের লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে, এগুলাকে সবসময় সে ইনজুরি করতে করতে যায়, আবার ব্যাক করে এবং আমরা এটাকে মানে মানে বিভিন্ন লেশন তৈরি করে। এখানে আসলে ব্যাঙ্কার্ট লেশন বলে, বিভিন্ন লিগামেন্ট ইনজুরি হয়ে যায়। এটা আসলে রোগী যখন আসে তখন আমরা ইতিহাস নিয়ে একটা ডায়াগনোসিস করি, তারপরে কিছু এক্সামিনেশন করি। আমরা কিছু এক্সামিনেশন করে আসলে রোগীর ডিসলোকেশন আছে কিনা বা অন্য কোনো প্যাথোলজি আছে কিনা সেটা এক্সক্লুড করার চেষ্টা করি। লাস্টে কিছু ইনভেস্টিগেশনে যাই। ইনভেস্টিগেশন এখানে খুব সিম্পল কিছু ইনভেস্টিগেশন। একটা হচ্ছে এক্সরে করে দেখি যে তার বনি কোনো প্যাথোলজি আছে কিনা, আর একটা খুব কমন এটা হচ্ছে এমআরআই করে আমরা দেখে নিই যে রোগীর এখানে ভিতরে কি কি লিগামেন্ট ইনজুরি আছে এবং আমরা কোন কোন স্টেপে গেলে রোগীর জন্য পরবর্তীতে বেস্ট আউটকাম দেওয়ার সুবিধা হবে আমাদের। আচ্ছা, আপনি সার্জারির কথা বললেন, মানুষজন তো সার্জারিতে ভয় পায়।
আসলে সার্জারিটা কখন করা হয় এবং সার্জারির আপনি অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করেন, সে বিষয়ে আমাদের একটু বলবেন। মানে আমাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে রোগীরা ডাক্তারের কাছে গেলেই মনে করে সার্জারি করতে হবে, এবং সত্যি কথা বলতে আমি যখন অ্যাজ এ পেশেন্ট হিসেবে ডাক্তারের কাছে যাই আমিও খুব ভয়ে থাকি যে ডাক্তার সাহেব যে কী বলে, সার্জারি কথা বললে আমারও খুব ভয় লাগে। বাট সব রোগী সার্জারি লাগে না, কিন্তু যার সার্জারি লাগবে সে যদি না করে তাহলে পরবর্তীতে আসলে সার্জারি করেও আমাদের খুব ভালো রেজাল্ট হয় না। তাই এক্ষেত্রে যখন রোগীগুলা, আমাদের কিছু নির্দিষ্ট ইন্ডিকেশন, নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে কোন কোন রোগীদের আসলেই সার্জারি লাগে, কোন কোন রোগীদের সার্জারি না। তবে একটা কথা বলি, সব রোগীর সার্জারি লাগে না, কিন্তু কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলে তখন আমরা এটা প্রিভেন্ট করতে পারি, বা কিছু ব্যায়াম করলে, মাসেল ডেভেলপ করলে অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করা যায়। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন সার্জারি মানেই তো কাটাছেঁড়া একটা ভয় থাকে, এটা ঠিক এখন আর করা হয় না। আমরা আসলে এই শোল্ডার ডিসলোকেশনের ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে আধুনিক পদ্ধতিটা অবলম্বন করি। এটা আর্থ্রোস্কোপিক্যালি, অর্থাৎ মেশিনের মাধ্যমে সূক্ষ্ম দুটো ফুটা করে এটা আমরা যদি সার্জারি লাগে তাহলে সার্জারিটা করে দিই, এবং রোগীদের শুধু ডে হসপিটালে রাখি। কিন্তু পরবর্তীতে রোগীদের বেশ কিছুদিন একটু ব্যায়াম করতে হয়, ব্যায়াম করলে কিন্তু এই রোগটা আর কখনোই, অর্থাৎ এই ডিসলোকেশনটা আর কখনোই আসে না। আচ্ছা, তাহলে তো সার্জারির একটা সুবিধা আছে যে আর কখনো না ফেরা তো একটা ভালো দিক। ডেফিনেটলি, এই জন্য আমি বলি যে যখন এরকম রোগী যে রিপিটেডলি তার প্রবলেম হচ্ছে, তার নর্মাল লাইফে হ্যাম্পার হচ্ছে, বিশেষ করে অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যে স্যার আমার ঘুমের মধ্যে হাত খুলে যায়, অনেক পেশেন্ট আছে যে জাস্ট হচ্ছে মানে কোনো জামা পরতে গিয়েছে অথবা কোনো শার্ট পরতে গিয়েছে, ডিসলোকেশ হয়ে গেল। যখন রোগীর নর্মাল লাইফে হ্যাম্পার হয়, স্বাভাবিক জীবনযাপন করতে প্রবলেম হয়, সেসব কন্ডিশনের রোগীদের কিন্তু দীর্ঘদিন যদি এই মানে সমস্যা নিয়ে তারা ভিতরে পুষে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে রোগীদের কষ্টের পরিমাণটা আরও বাড়ে। এই জন্য পরামর্শ হচ্ছে যে যখনই এই জাতীয় সমস্যা বোধ করবেন, বিশেষ করে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন বা বারে বারে জয়েন্ট ছুটে যাচ্ছে, আপনার নিকটস্থ কোনো শোল্ডার বিশেষজ্ঞ অথবা অর্থোপেডিক রেজিস্টার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন, ওই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী জীবনটা ভালো থাকবে। আচ্ছা, আপনি শুরু থেকেই বারবার বলছেন খেলাধুলার সঙ্গে একটা সম্পর্ক আছে, আসলে কাদের বা কোন বয়সীদের এই সমস্যাটা বেশি হয়? এতে মেইনলি হয়ে থাকে ইয়াং জেনারেশনের পর থেকে, মধ্যবয়সী থেকে ইয়াং জেনারেশনের বেশি হয়ে থাকে, কারণ এই বয়সটাই মানুষজন বেশি খেলাধুলা করে থাকে। শুধু যে খেলাধুলার কারণেই হয় তা না, অনেক সময় ট্রমাটিক, অর্থাৎ পড়ে গেলেও হতে পারে, কিংবা অনেক সময় আমরা দুষ্টুমিবশত অনেক সময় জোরে হাত টান দিলেও কিন্তু এই জয়েন্টটা ডিসলোকেট হতে পারে। আচ্ছা, আপনি যেটা বললেন যে প্রথমবার হলে বারবার হওয়ার একটা ঝুঁকি থাকে, প্রথমবার যাতে না হয় মানে এটা প্রতিরোধের কি কোনো উপায় আছে? খুব ডিফিকাল্ট এটা, খুবই, কারণ দেখেন এটা অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট মানে কি, এটা খেলাধুলা জনিত, কারণ যখন খেলাধুলা হয় তখন তার কন্ট্রোল থাকে না, বাট যখন একবার হয়ে যায় তখন পরবর্তীতে যাতে না হয় এই জন্য রোগীদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, যে কি কি করলে এই জিনিসটা রিপিটেড হতে পারে এবং কি কি ব্যায়াম করলে মাসেলগুলোকে ডেভেলপ করতে পারি। এই জন্য ডাক্তার আসলে দেখার পরে এটা ডাক্তার নিজেই বলতে পারে যে আপনারা এই কাজগুলো করবেন না, তাহলে দেখবেন পরবর্তী জীবনটা আপনারা অনেকটাই ভালো থাকবেন। তাহলে এটাই একটু আমাদের বলেন যে যে রোগীদের একবার হয়ে গেছে শোল্ডার ডিসলোকেট, তাদের আসলে কি ধরনের জীবনযাপন করতে হবে, কি মেনে চলতে হবে? শোল্ডার ডিসলোকেশন যখন একবার প্রথম পর্যায়ে হয় এবং সেটা যখন আমরা রিলোকেট করি তখন আমরা নর্মালি 3 সপ্তাহ রোগীদেরকে একটু ব্রেস দিয়ে রাখি, মানে হাতটা খুব কম নাড়তে, মানে নড়াচড়া করতে দিই। এক্ষেত্রে প্রথম ডিসলোকেশন হওয়ার পরে যে তার মাসেলগুলো ইনজুরি হয়েছে, লিগামেন্টগুলো ইনজুরি হয়েছে, সেগুলো আসলে হিল হয়ে যায়, সেগুলো ভালো হয়ে যায়। পরবর্তীতে যেটা হয়, পরবর্তীতে রোগীর কিছু ব্যায়াম, কিছু ফিজিওথেরাপি করে আমাদের জয়েন্টের আশেপাশে যে মাসেলগুলো আছে সেগুলো ডেভেলপ করার চেষ্টা করি, এবং রোগীদেরকে প্রাথমিক পর্যায়ে যেসব কারণে এগুলো জয়েন্ট রিপিটেড ডিসলোকেশন হয় সেগুলো থেকে অ্যাভয়েড করতে বলি। যেমন রোগী অনেক সময় খুব টাইট জামা পরতে গেলে, শার্ট পরতে গেলে এটা সামনের দিকে চলে আসতে পারে। তারপরে রোগীরা অনেক সময় যাদের এই রিপিটেড ডিসলোকেশন হয় তারা সাঁতার কাটতে গেলে এটা ডিসলোকেশন হয়ে যায়, অনেক সময় ব্যাডমিন্টন করতে গেলে কিংবা ক্রিকেট বল খেলতে গেলেও কিন্তু ডিসলোকেশন হতে পারে, কিংবা অনেক সময় আমরা অনেক মানে ভারী জিনিস সামনের দিকে যে ছুঁড়ে মারি সেসব কন্ডিশনেও কিন্তু জয়েন্টগুলো ডিসলোকেশন হতে পারে। এক্ষেত্রে যখন একটা জয়েন্ট একবার ডিসলোকেশন হয়, পরবর্তীতে রোগীর কিছু ব্যায়াম, ফিজিওথেরাপি দিয়ে মাসেল ডেভেলপ করা এবং এই কাজগুলো থেকে যতটা সম্ভব নিজেকে বিরত রাখলে পরবর্তীতে কিন্তু রিপিটেড ডিসলোকেশন হওয়া থেকে রোগীগুলো অনেকটাই
জায়গাটায় নিজেকে রক্ষা করতে পারি। আচ্ছা, মাসল ডেভেলপ করতে আসলে কি করা উচিত? ব্যায়াম এবং ফিজিওথেরাপি খুবই ইম্পর্টেন্ট। রোগীদের এখানে মানে অনেক জাতীয় ব্যায়াম আছে, এটা আসলে এক এক মাসেলের ব্যায়ামটা এক এক রকমের। এই ব্যায়ামগুলো করলে আমাদের মাসেলগুলো অনেক বেশি শক্তিশালী হয় এবং পরবর্তীতে রোগীর কিন্তু ডিসলোকেশনের সম্ভাবনা কমে যায়। খাবারের কি কোনো সম্পর্ক আছে? অ্যাকচুয়ালি ডাইরেক্ট লিঙ্ক ওইভাবে বলা মুশকিল, তবে ডেফিনেটলি আমাদের মাসেল এবং বোনসের জন্য একটা প্রধান খাবার হচ্ছে ক্যালসিয়াম। সেক্ষেত্রে আমাদের ধরেন নিয়মিত এক্সারসাইজ করলে মাসেলগুলো বিল্ড আপ হবে। তারপরে পুষ্টিকর খাবার যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, মাছ মাংসের হাড়, পেয়ারা, আমলকি, দুধ বা দুধের তৈরি খাবার এগুলো বেশি করে খেতে হবে, ফলমূল, শাকসবজি, এবং প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট সূর্যের আলোতে থাকলে আমরা নেচার থেকে কিন্তু খুব সহজে ভিটামিন ডি পেতে পারি, এবং ভিটামিন ডি আমাদের আলটিমেটলি ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় এবং মাসেল এবং বোনসের উপর সেটার মারাত্মক প্রভাব রয়েছে। আমাদের দেশের মানুষের তো ভিটামিন ডির ঘাটতিটা একটু বেশি। সবসময় আমরা চিকিৎসকদের কাছে শুনি যে ভিটামিন ডি ঘাটতি বেশি, তো আমরা কি এই পেশেন্টগুলো বেশি পাই এই কারণে? না, অ্যাকচুয়ালি ভিটামিন ডির ঘাটতি বেশি কারণ আমরা এখন মেইনলি কাজ করি সেডেন্টারি লাইফস্টাইল। আমরা সবসময় ঘরের মধ্যে কাজ করি এবং ঘরের মধ্যে কাজ করার ফলে যেটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল সোর্স সেটা কিন্তু পাই না, সূর্যের সাথে দেখা হয় না এই জন্যে। বাট এমনও আমাদের মানে খুব মানে সারপ্রাইজিংলি আমাদের একটা স্টাডি হয়েছিল যেখানে আমরা অনেক সময় কক্সবাজারের সি বিচে যারা মাছের যারা কাজ করে জেলেদের ভিটামিন ডি লেভেলও চেক করেছিলাম, কিন্তু আই ডোন্ট নো এটা কিন্তু আমরা ভিটামিন ডি লেভেল আমাদের অনেক কম পেয়েছিলাম। বাট ভিটামিন ডি লেভেল কমই যে এটার জন্য কারণ তা না, এটা আসলে একটা ট্রমা, এই ডিসলোকেশনের একটা প্রধান কারণ। কিন্তু ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো খেলে মাসেল এবং বোনসগুলো শক্তিশালী হলে পরবর্তীতে রোগীর এই ডিসলোকেশনের সম্ভাবনা যদি নাও কমে কিন্তু দেহটা অনেক ভালো থাকে। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে মনে হলো যারা খেলাধুলা করে, যারা তাদের একটা ঝুঁকি থাকে, এটা কি পুরুষদের বেশি পাওয়া যায়? এক্স্যাক্টলি বলা মুশকিল, মানে এটা এভাবে ডাটা বলাটা ডিফিকাল্ট যে পুরুষ না মহিলা, যে কারোই হতে পারে। কারণ এটা তো ধরেন জয়েন্টটা খুব লুজ জয়েন্ট, আমাদের শোল্ডারটা যে কোনো সময় এটা বের হয়ে যেতে পারে। এই জন্য একটু সতর্ক থাকতে হবে, সবসময় একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে এবং মানে ডিসলোকেশন যেন না হয় এবং হলে যেন দ্রুত স্টেপ নেওয়া যায় সে ব্যাপারে আমাদের পরবর্তীতে সবসময় একটা ইনস্ট্রাকশন ব্রেনে থাকতে হবে। কারো একবার শোল্ডার ডিসলোকেট হয়ে গেলে দ্রুত যদি চিকিৎসা না নেয়, এটা পুষে রাখে, তাহলে কি ধরনের সমস্যা হয়? অনেক প্রবলেম। যদি কোনো রোগীর ডিসলোকেশন হয়ে যায় এবং রোগী যদি এটা দীর্ঘদিন ওই জয়েন্ট ওখানেই রাখে, এটা পরে রিলোকেট করা অত্যন্ত ডিফিকাল্ট এবং রোগীর এখানে কষ্টের সীমা থাকে না। পরবর্তীতে যদি রিলোকেট করাও যায় সেটা কিন্তু খুব মুশকিল, এই জয়েন্টে থাকতে চায় না এবং রোগীর পেইন খুব বাড়ে অনেক সময়। এই জন্যই আর ডিসলোকেশন হয়ে গেলে রোগীরাই আসলে টলারেট করতে পারে না, ও যেভাবেই হোক এটা রিলোকেট করতে চাইবে। কোনো রোগী যদি না চায় তখন আমাদের অনেক সময় মানে আমরা তো নর্মালি যখন জয়েন্টটা ডিসলোকেশন হলে প্রথম পর্যায়ে কিন্তু কাটাছাড়াবিহীনভাবে আমরা এটা রিলোকেট মানে জায়গা মতো বসায় দিতে পারি। কিন্তু দীর্ঘদিন যদি রোগীর এটা ডিসলোকেশন হয়ে থাকে এবং রোগীগুলা যখন এটা রিলোকেট না করে তখন কিন্তু আর অপারেশন ছাড়া বা এটা কেটে আমাদের এটা অপারেশন করে তারপরে রিলোকেট করতে হয়। তবে যাদের রিপিটেড ক্রনিক ডিসলোকেশন হয়, রিপিটেডলি ডিসলোকেশন হচ্ছে, তাদের একটা সহজ মানে খুব সুখের বিষয় যে যদি বাই চান্স অপারেশন লাগে এটা কোনো কাটাছেঁড়া করা হয় না। এখন আমরা সম্পূর্ণরূপে মেশিনের মাধ্যমে শুধু 2টা ফুটা করে এটাকে ঠিক করে দিই এবং পরবর্তীতে এই ডিসলোকের সম্ভাবনা একেবারেই কমে যায়। অপারেশন হলে বরং ভালো থাকতে পারবে যদি তার রিপিটেড ডিসলোকেশন হয় এবং তার নর্মাল লাইফকে হ্যাম্পার করে। এটা সকলের অপারেশন লাগে না, এটা যখন তার ক্রনিক শোল্ডার ডিসলোকেশন হয়, রিপিটেড হচ্ছে, তার নর্মাল লাইফকে হ্যাম্পার করছে এবং আমাদের মেডিকেলের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি ফুলফিল হয় তবেই কেবল আমরা অপারেশনটা কি একটু ব্যয়বহুল কারণ এখানে যেটা হয় যে এখানে আমরা অ্যাঙ্কর ব্যবহার করতে হয় আমাদের, এটা একটু দামি। তবে এটা অ্যাকর্ডিং টু ইনস্টিটিউশন এটা ভ্যারি করে, তো সব ইনস্টিটিউশন তো একরকম না, তবে সেটা রোগীদের সাধ্যের মধ্যেই থাকে। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।